আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব গাভীর দুধ কিভাবে বৃদ্ধি করা যায়। আমার কমেন্ট বক্সে সবচেয়ে বেশি দেখা প্রশ্নই এইটা যে, "স্যার এটা একটু বলুন যে কিভাবে আমরা গাভীর দুধের পরিমাণ আরো বৃদ্ধি করতে পারবো? আমি খাবারটা ঠিক কতটুকু দিব বা অন্যান্য জিনিসগুলাকে ঠিক কিভাবে গুছাবো?" এই বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করুন। তো আজকে আমি আপনাদের মাঝখানে সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। গাভীর দুধ বৃদ্ধি করা। এইটা আমাদের খামারিদের মধ্যে একটা খুব ভুল ধারণা আছে যে আমি খাবারের পরিমাণটাই যদি ঠিকঠাক দেই ওকে তাহলেই হয়তোবা ও আমাকে ঠিকঠাক মতো দুধ দিবে। কিন্তু বিষয়টা আসলে শুধুমাত্র খাবারের সাথেই নির্ভরশীল না। বিষয়টা আরো অনেকগুলা টপিক এটার সাথে জড়িত আছে। আজকে আমি চেষ্টা করব সবগুলা টপিকই আপনাদের সাথে আলোচনা করার। তো প্রথমে যেই কথাটা বলবো, খাবারের কথাটা আমি একদম সবার শেষের দিকে আলোচনা করতেছি, যেহেতু ওইটার মেইন পার্ট এবং ওইটা খুব বড় হবে। এছাড়া আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেই সবগুলা বিষয় আগে একটু আলোচনা করে নিই, যে খাবারের সাথে আর কোন বিষয়গুলোকে আপনাকে ঠিক রাখতে হবে। প্রথম যেই বিষয়টা নির্ভর করে সেটা হচ্ছে ভালো জাতের একটা গাভী নির্বাচন। আপনি যখন একটা খামার করবেন তখন খেয়াল রাখবেন যাতে করে সেইখানে যেই গাভীগুলা তুলতেছেন বা যার কাছ থেকে কিনে আনতেছেন খুব ভালো জাতের যেন একটা গাভী হয়। আমাদেরকে যখন আমাদের স্যাররা পড়াইতো তখন আমাদের ভিতরে খুব কমন একটা কথা প্র্যাকটিস ছিল, সেটা হচ্ছে একটা ভালো জাতের যদি আমাদেরকে বাছুর পাইতে হয় তাহলে ভালো জাতের একটা গাভী নির্বাচন করতে হবে। কারণ মা যদি ভালো না হয় সেখান থেকে কখনোই আপনি বেশি পরিমাণে দুধ পাবেন না এবং ভালো জাতের একটা বাছুরও আপনি সেখান থেকে আশা করতে পারেন না। এখন একটা খামার আসলে কিসের উপর ভিত্তি করে টিকে থাকে? দুইটা বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু টিকে থাকে, ভালো মানের একটা বাছুর আর বেশি পরিমাণে দুধ। এই দুইটা বিষয়ই হচ্ছে খামারের মূল প্রফিটের সোর্সটা। এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন জাতের বাছুর পালন করা বা কোন জাতের গাভী পালন করা আসলে লাভবান হবে। তো আমাদের মধ্যে হলস্টেইন ফ্রিজিয়ান যে জাতটা আছে, এই হলস্টেইন ফ্রিজিয়ান জাতটা সাধারণত 35 লিটার পর্যন্ত দুধ দিতে পারে। কিন্তু তারপরে দেশি যে জাতটা আছে সেটা আপনারা জানেন 3 থেকে 5 লিটার পর্যন্ত দুধ দেয়। এছাড়াও শাহিওয়াল প্রায় 10 লিটারের মতো দুধ দেয়। আর জার্সি জাতের যে গরুগুলো আছে সেগুলো প্রায় 15 থেকে 20 লিটার পর্যন্ত দুধ দেয়। এখন আপনারা বেশিরভাগই দেখি যে হলস্টেইন ফ্রিজিয়ান পালন করেন, কারণ ওই যে দুধের পরিমাণটা যে বেশি পাওয়া যায়। কিন্তু হলস্টেইন ফ্রিজিয়ান যখন পালন করবেন তখন এইটা কিন্তু আমাদের দেশের গরু না, এটা একটা বিদেশি গরু। ওইটাকে যখন আমাদের দেশে এনে লালন পালন করতেছি তখন কিন্তু আর ওই দেশের মতো যে পরিবেশটা সেইটার আমরা ওকে দিচ্ছি না। কিন্তু আমরা আশা করতেছি ওই দেশে যে পরিমাণ দুধ দিতে আমাদের এখানেও সেই পরিমাণ দুধ দিবে। যার কারণে হচ্ছে কি দুধের পরিমাণটা কিছুটা কমে যায়। কিন্তু ভালো রকম ভাবে যদি হলস্টেইন ফ্রিজিয়ান জাতটা বা শাহিওয়াল জাতটা এগুলাকে যদি একটু যত্ন করা যায় তাহলেও কিন্তু আপনি এখান থেকে বেশ ভালো পরিমাণেরই একটা দুধ পাইতে পারেন। এখন যখন আপনি বাহিরের কোথাও থেকে একটা গাভী কিনবেন, প্রাইমারি স্টেজে আপনাকে খেয়াল রাখতে হবে কয়েকটা বিষয়। যেমন এইটাকে যখন কিনবেন এইটার আডারের যে সাইজটা, ওই আডারের সেই সাইজটা এবং শেপটা এই দুটা ঠিক আছে কিনা। দুধ তো ওই আডারের মধ্যেই থাকবে, বাটিই থাকবে। এখন ওইখান থেকে ওইটার সাইজ এবং শেপটা যদি সুন্দর মতো না থাকে তাহলে কিন্তু ওইখানে ভালো মতো দুধ প্রডিউস হবে না। এই জন্য প্রাইমারি স্টেজে খেয়াল রাখবেন যাতে করে আডারের সাইজ এবং শেপটা সুন্দর থাকে। সেকেন্ড আরেকটা বিষয়ের দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, সেইটা হচ্ছে এই গাভীটা যেন অনেক পুরানো না হয়। মানে 5 থেকে 6 বার বাচ্চা দিয়ে ফেলছে এরকম গাভী কিনবেন না। সাধারণত একটা কথা এরকম প্রচলিত আছে, একটা গাভীর প্রথম গর্ভাবস্থায় যতটুকু দুধ দিবে দ্বিতীয়টায় সাধারণত তার চেয়ে একটু বেশি দেয়, তৃতীয়টায় তার চেয়ে একটু বেশি দেয়, কিন্তু 3 থেকে 6 নাম্বার পর্যন্ত গাভীটা সবচেয়ে বেশি পরিমাণে দুধ দেয়। এই 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই 4 বারে গাভীটা সবচেয়ে বেশি পরিমাণে দুধ দেবে। 6 নাম্বারে ধরেন যে গর্ভাবস্থাটা ওর দেওয়া শেষ, 6টা বাচ্চা দেয়া হয়ে গেছে, এর পরের বার থেকে আস্তে আস্তে দুধের পরিমাণ কমতে থাকে। যত বেশি পুরাতন হইতে থাকে গাভীটা তত ওর দুধের পরিমাণ বাড়ে না। এটা হচ্ছে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, সময়ের সাথে সাথে ওর দুধের পরিমাণ আরো কমে যাবে। তাহলে একটা বিষয় তো আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে কোন জাতটা সিলেক্ট করা আসলে সুবিধাজনক হবে। এইবার 2 নাম্বার পয়েন্টের দিকে খেয়াল রাখেন, সেটা হচ্ছে গাভীটাকে যখন আপনি নিয়ে আসছেন তখন প্রথমেই এটাকে কৃমিনাশক করে ফেলতে হবে।
কৃমি যদি গাভীর শরীরে থাকে তাহলে ও অনেকটা পরিমাণ পুষ্টি শোষণ করে নেবে। আপনি যেই খাবারটা দিবেন সেই খাবারের বেশিরভাগ পুষ্টি ওর বডিতে চলে যাবে, যার কারণে হচ্ছে আপনার গাভীটার শরীরে কিন্তু আর তখন কিছু থাকতেছে না। এই জন্য আপনি তখন ভালোভাবে লাভবান হবেন না। এই জন্যে ২ নাম্বার যে পয়েন্টের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, একটা গাভী যখন আমরা কিনে আনবো, কিনে আনার পরে এটার কি কৃমিনাশকটা করে ফেলবো, যাতে করে এটার ওই কৃমিগুলা আর কোনো পুষ্টি উপাদান ওর থেকে নিয়ে নিতে না পারে। আর আপনার এইখানেও যদি থাকে একবারের গর্ভাবস্থাটা শেষ হচ্ছে, পরবর্তী আরেকবার যাওয়ার আগেই আপনি কৃমিনাশক করে ফেলবেন। এবার আসুন ৩ নাম্বার পয়েন্ট আমরা জেনে নিই। গরুটাকে যখন আপনি দহন করবেন, একদম ভোরবেলা ওঠার পরেই আপনার প্রথম কাজ হচ্ছে সারা রাত এটা যেই গোবরগুলা দিচ্ছে, মানে আপনার পুরো ফার্মটাকে খুব সুন্দর মতো পরিষ্কার করে ফেলা। এইটাকে এরকমভাবে বলে যে হাফ গোসল দিয়ে দেওয়া গরুটাকে। হাফ গোসল বলতে কি, গরুর পায়ের যেই অংশটা আছে, পায়ের ওই অংশটা সুন্দর মতো ধুয়ে দিবেন, ফ্লোর যেটা আছে সেই ফ্লোরের অংশটাকে সুন্দর মতো ধুয়ে দিবেন, এবং ওর যেই আডার আছে আডারের ওইখানে যেন কোনো রকমভাবে মানে বাটে কোনো রকমভাবে যেন ময়লা না লেগে থাকে, সেই বিষয়টাকে আপনাকে এনশিওর করে ফেলতে হবে। মানে একটা হাফ গোসলের মতো ওকে আমরা প্রাইমারিলি সকালবেলায় দিয়ে ফেলবো, তারপরে গিয়ে কিন্তু আমরা দুধ দহন করব, তার আগে না। কারণ আমরা যদি ওর এই গোসলটা দেওয়ার আগেই দুধ দহন করি, তাহলে দেখা যাবে ওর শরীরে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলা ওর দুধের যে বাট আছে সেই বাটের ওই ছিদ্র দিয়ে আলটিমেটলি প্রবেশ করে যাবে, এবং যার কারণে সেইখান থেকে ম্যাস্টাইটিস ফর্ম করে যেতে পারে। আর আপনারা তো জানেন যে ম্যাস্টাইটিস যদি একবার ফর্ম করে যায় তাহলে এইটা কিন্তু সারানো খুব সহজ না, এবং এটা যদি সেরেও যায় তারপরেও আপনার গরুটা এখন যেই পরিমাণে দুধ দিত আর এরপরে কিন্তু আর সেই একই পরিমাণে আর কখনোই দুধ দিবে না, মানে দুধের পরিমাণটা কমে যায় এই অসুখটা ভালো হয়ে যাওয়ার পরেও। এই জন্য দুধ দোহনের আগে অবশ্যই গরুকে একটা হাফ গোসলের মতো দিয়ে নিতে হবে, এবং এইটা ইনশিওর করতে হবে যে গরুর যেই ওলান আসছে সেই ওলানের ওই জায়গাটা যেন পরিষ্কার থাকে, এবং বাটের চারপাশটাও যেন খুব সুন্দর মতো পরিষ্কার থাকে। তারপরের কাজটাই হচ্ছে আমরা গরুকে একটু দানাদার খাবার খাইতে দিয়ে দিব। এটা কিন্তু দুধ দোহনের আগেই আমরা ওকে দানাদার একটু খাবার খাইতে দিচ্ছি, কারণ ও এই দানাদার খাবারের দিকে যখন ওর মনোযোগটা দিয়ে রাখবে, মানে ওর পেটটা যখন পরিপূর্ণ থাকবে, তখন কিন্তু আপনি খুব সহজেই সেখান থেকে দুধটাকে দহন করে আনতে পারবেন। তখন দেখবেন দুধ দহন করতে গেলে ও বারবার সরে যাচ্ছে বা উঠতে চাচ্ছে, বসতে চাচ্ছে, এরকম সমস্যাটা ফেস করবে না, কারণ ওর তো পেট তখন কিছুটা ভরা। দানাদার খাবারটাই শুধুমাত্র দুধ দহনের আগে আমরা প্রোভাইড করব। যখন দানাদার খাদ্যটা ওর কিছুটা পেটটার অংশটা ভরে ফেলবে, তারপরে গিয়ে আপনি দুধ দহন শুরু করবেন। আর দুধটা যখন দহন করা হবে তারপরে ওকে আমরা দিব হচ্ছে কাঁচা ঘাস, কারণ দুধ দহনের পরপরই যদি আমরা ওকে ছেড়ে দিই তাহলে ও কিন্তু বসে পড়বে। আর আমরা জানি যে দুধ দহন করার পরেও কিছুটা সময় ধরে দুধের বাটির ওই ছিদ্রটা কিন্তু কিছুটা সময় পর্যন্ত ওপেন থাকে, মানে আপনি দুধ দহন করে নিয়ে গেছেন তারপরেও দেখবেন ছিদ্রের মাথাটা প্রায় 30 মিনিটের মতো ওপেন আসছে। এখন ও যদি এই সময়টায় বসে পড়ে তাহলে তো ওই ছিদ্র দিয়ে ওর মধ্যে যে ম্যাস্টাইটিস তৈরি করার জীবাণুটা প্রবেশ করে যাবে। ওই জন্য দুধ দহন করার পরবর্তীতে ওকে আমরা কাঁচা ঘাস খাইতে দিব। এখন ও যখন কাঁচা ঘাস খাবে তখন অবভিয়াসলি দাঁড়ায় দাঁড়াই খাবে, এবং 30 মিনিট ধরে যদি ও দাঁড়ায় দাঁড়ায় ওই কাঁচা ঘাসটাকেই শেষ করে, তাহলে 30 মিনিট পরে ছিদ্রটা বন্ধ হয়ে গেলেও ও তখন বসলেও আর কোনো সমস্যা হবে না, মানে ম্যাস্টাইটিস তৈরি করার মতো জীবাণুটা তখন ওই জায়গা দিয়ে প্রবেশ করতে পারবে না। এই জন্যে গাভীকে কখনোই আমরা 24 ঘন্টা ধরে ওর সামনে খাবার দিয়ে রাখবো না, তাহলে দেখা যাবে এই দুধ দহন করার সময় আমাদের একটা সমস্যা তৈরি হবে। এই জন্য 24 ঘন্টা খাবার না দিয়ে দুধ দহন করার ঠিক আগে আমরা দিব দানাদার খাবারটা, আর দুধ দহন করার পরে দিব কাঁচা ঘাসটা। এতে করে দেখবেন যে দুধ দহন করাটাও সহজ হচ্ছে এবং দুধের পরিমাণও দিন দিন বেড়ে যাচ্ছে। আর প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট সময় পর পর দুধ দহন করব, মানে দিনে 2 বার। এখন ধরুন আজকে সকালের দিকে করতেছেন, তো এইটা আবার করবেন কি বিকালের দিকে বা সন্ধ্যার দিকে একবার করবেন, এবং আজকে সকাল, তারপরে আবার কালকে করলেন দুপুর, পরশুদিন করলেন বিকাল, এরকম ইরেগুলার ভাবে না, মানে রেগুলারলি করলে প্রত্যেকদিন সকালে একবার আর বিকালে একবার, এরকম মোট 2টা টাইমে যদি করেন তখন দেখবেন যে ওই টাইমটাতে দুধের ফ্লো খুব বেশি থাকতেছে, যার কারণে আপনার পরিমাণটাও একটু বেশি পাচ্ছেন। এইটা একটা ভালো দিক, এবং এইটা আপনারা আশা করবেন প্র্যাকটিস করার। নির্দিষ্ট একটা টাইম ঘড়ি ধরে নেবেন এবং প্রত্যেক দিন ওই একই সময়ে আলটিমেটলি করবেন। ওর শরীরের মধ্যেও কিন্তু একটা জৈবিক ক্লক বলতে জিনিস আছে। ধরেন আপনি প্রত্যেক দিন করলেন কি 9টার দিকে দুধটা
দহন করতেছেন, তখন ওর বডি এইটা বুঝে যাবে, মানে ওর ফিজিওলজির ভিতরে এটা তৈরি হয়ে যাবে যে দুধ নিঃসরণকারী যে অক্সিটোসিন নামক হরমোনটা আছে, এইটা তাহলে প্রত্যেকদিন 9টা বাজি বডিতে খুব বেশি পরিমাণে থাকতে হবে। কারণ ওই যে দেখতেছে প্রত্যেকদিন 9টা বাজি থাকে, তাইলে অটোমেটিক্যালি ওই টাইমটাতে ওই হরমোনটার পরিমাণটা বেশি হয়ে যাবে। তখন আপনি সেখান থেকে দুধের পরিমাণটাও কি হবে, বেশি পাবেন। এবার আসুন পরবর্তী যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে খাবারটা দিব কি, মানে ওকে কি খাওয়াবো। এইখানে আমি প্রাইমারি কয়েকটা খাবারের নাম বলে দিচ্ছি। এই খাবারগুলো খাওয়াইলেই সাধারণত হয়ে যায়। ওই আহামরি খুব বেশি পরিমাণে দিবেন, দিয়ে ও অপচয় করবে, আর আপনার এখানে অনেক বেশি পরিমাণে লস হবে, অত কিছুর দরকার নেই। দুধ তৈরি করার জন্য বা দুধ উৎপাদন হওয়ার জন্য প্রাইমারিলি যেটা খুব দরকার সেটা হচ্ছে কাঁচা ঘাস। ওকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস সাপ্লাই দিতে হবে, এবং সেই ঘাসটা অবশ্যই অবশ্যই ভালো জাতের একটা ঘাস হইতে হবে। যেমন ধরেন যে পাচ্চং হইতে পারে, নেপিয়ার হইতে পারে। এই দুইটা ঘাসের পুষ্টিমান অন্য সব ঘাসের চেয়ে তুলনামূলকভাবে অনেক বেশি, যার কারণে এই দুইটা ঘাসই দেওয়ার প্রেফারেন্স আমি সবাইকে বলি যে আপনারা হয় পাচ্চং দিবেন অথবা নেপিয়ারটা দিবেন। এখন শুধু কাঁচা ঘাস দিলেও কিন্তু আবার দুধের উৎপাদন একদম 100% বৃদ্ধি করা যাবে না, কারণ দুধ একটা প্রোটিন জাতীয় খাদ্য। এখন আপনি একটু চিন্তা করেন, ওর বডি থেকে একটা প্রোটিন আপনি বের করে নিচ্ছেন, তাহলে পরবর্তীবার যখন এই প্রোটিনটা নিতে যাবেন ওকে অবভিয়াসলি তার আগে এটা তৈরি করতে হবে। আর একটা প্রোটিন জাতীয় জিনিস তৈরি করার জন্য তো প্রোটিন জাতীয় একটা খাবারই ওকে প্রোভাইড করতে হবে। তাহলে কাঁচা ঘাসের ভিতর কিন্তু প্রোটিনের সোর্স আহামরি অত বেশি নাই। এই জন্য আপনাকে দানাদার খাদ্যের দিকে একটু ঝুঁকতে হবে। তাহলে কি কি দানাদার খাদ্য দেওয়া যেতে পারে? প্রথমে এইখানে আপনারা গমের ভুসি দিতে পারেন, বা ভুট্টা ভাঙা দিতে পারেন। তারপরে হচ্ছে আপনারা ডিসিপি রাখতে পারেন সবসময় খাবারের সাথে। সয়াবিনের যেই খৈলটা আছে, সয়াবিনের সেই খৈলটা খাওয়াইতে পারেন। তারপরে কচুরি পানা খাওয়াইতে পারেন। হ্যাঁ, বেশ ভালো একটা পয়েন্ট, এটা হচ্ছে কচুরি পানা। কচুরি পানার ভিতরে প্রচুর পরিমাণে পানি থাকে। এখন দুধের ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে। আপনি যখন ওর বডির থেকে এতগুলা পানি বের করে আনতেছেন, তার মানে পরবর্তীবার দুধ উৎপাদনের জন্য ওর বডিতে পানি লাগবে। এখন আপনারা বিশুদ্ধ পানি সাপ্লাই দিতে পারলে সেটা দিবেন, আর না হয় কচুরি পানাও দিতে পারেন। কচুরি পানায় যেহেতু প্রচুর পরিমাণে একটা পানি কচুরি পানা অ্যাবজর্ব করে রাখে, এবং সেটা খাওয়াইলে ওই পানিটা ওর বডির ভিতরে যাচ্ছে, যার কারণে তখনও দুধের পরিমাণ কিন্তু খুব বেড়ে যায়। এবং খাবারটা দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকদিন সকালে, আরেকবার হচ্ছে বিকালে, এরকম একটা রেগুলার মাফিক খাবারটা দিবেন। এবার শেষ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেইটাও একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনি যদি একবার গর্ভাবস্থা থেকে খুব বেশি পরিমাণে দুধ পেতে চান, গর্ভাবস্থার লাস্ট 3 মাস আপনাকে এই গাভীটার খুব বেশি যত্ন নিতে হবে। গাভীটাকে যদি ওই শেষের 3 মাস খুব বেশি যত্ন নেন, মানে ওকে একটু বেশি পরিমাণে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেন বা অন্যান্য মিনারেলস জাতীয় জিনিসগুলো সাপ্লিমেন্ট দেন, তাহলে কিন্তু ওর বডিটা দেখা যায় ওইভাবেই গ্রো করে ওঠে, এবং পরবর্তীতে যখন ও হচ্ছে দুধ দিতে যায় তখন খুব বেশি পরিমাণে দুধ দেয়। আপনারা এই জন্য গর্ভাবস্থার শেষ 3 মাসে চেষ্টা করবেন যে ওকে একটু আলাদা মতো যত্ন নিতে, ওকে একটু ক্যালসিয়াম সাপ্লিমেন্টগুলো বেশি দিতে, কারণ ও তো এর পরেই তো দুধ দিবে। ওই দুধে তো বেশিরভাগ অংশ ক্যালসিয়ামই থাকে। এই জন্য আগেই যদি একটু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে ওর বডিটাকে ওইভাবে তৈরি করে দেন, তাহলে দেখবেন আপনার পরবর্তীতে দুধের পরিমাণও বাড়তেছে, আর দুধের যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটাও আস্তে আস্তে ইনক্রিজ করতেছে। তারপরে ধরেন যে বাচ্চা হয়ে গেছে, এখানেও আমাদের একটা ভুল প্র্যাকটিস থাকে, সেটা হচ্ছে কি, বাচ্চাটা হওয়ার পরে প্রথম কয়েকদিন আমরা বলি যে হ্যাঁ এখন তো একটু দুধের পরিমাণ কম হবে, এই দুধটুক শুধু বাচ্চাই খাক। এইখানেও একটা সমস্যা আপনারা ক্রিয়েট করতেছেন, খেয়াল করেন কিভাবে। আমাদের বডি কিন্তু একটা জিনিসে অভ্যস্ত হয়ে পড়লে সেটা কিন্তু তখন ওইটার থেকে আর বের হইতে চায় না সহজে। প্রথম কয়েকদিন যদি আলটিমেটলি শুধু বাচ্চাকেই আপনি এই দুধটুক খাওয়াতে দেন, এখন ধরেন যে বাচ্চা আর কতটুকু খাবে, 2 লিটার খাইছে, 3 লিটার খাইছে, ওর বডি তখন বুঝে যায় বাচ্চা খাওয়ার উপযোগী তো হচ্ছে তার মানে 3 লিটার, তাইলে অতিরিক্ত দুধটা আর কেন তৈরি করব। তখন ও করে কি, পুরো ল্যাকটেশন ধরে আলটিমেটলি ওইটুক পরিমাণ দুধই তৈরি করা শুরু করে। যার কারণে পরবর্তীতে যখন ওই যে 5 দিন বা 6 দিন পর আপনি একটু বেশি পরিমাণে দুধ দহন করতে যাবেন, কিন্তু তখন তো দেখবেন যে ওর বডিতে ওই পরিমাণ দুধ নাই, কারণ ওই যে এতদিন 2 লিটার করে আলটিমেটলি তৈরি হইতো, এবং ওই 2 লিটার করেই এখনো তৈরি হচ্ছে, কিন্তু ওই বাচ্চাই তো এটা খাওয়ার পরে পরবর্তীতে আপনি আর কিছু পাচ্ছেন না। এই জন্যে চেষ্টা করবেন প্রথম দিক থেকে বাচ্চা খাওয়ার পরে বাদ বাকি দুধটুক পানায় ফেলে দিতে, যদি আপনি সেটা খাইতে না পারেন। মানে প্রথম দিকে দুধটা একটু বেশি ঘন থাকে, এটা কেউ খাইতে চায় না, এই জন্য ওই অংশের দুধটা আলটিমেটলি ফেলে দিতে হবে। এইটা হচ্ছে একটা যার কারণে বডি তখন বুঝতে পারবে না এই পরিমাণ দুধই আসলে সবসময় উৎপাদন করতে হবে, এইটি লাগে ওর বডিতে। বাচ্চা
সাথে ওই জিনিসটা অভ্যস্ত করে ফেলবেন এবং পরবর্তীতে দেখবেন যে আস্তে আস্তে দুধের পরিমাণ বাড়তেছে। এইখানে আরো একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে কি, প্রথম দিকে বাচ্চা খাওয়ার পরে ধরেন যে মোট 3 লিটার দুধ উৎপন্ন হয়েছে, বাচ্চা আলটিমেটলি 2 লিটার দুধ খাইছে। 1 লিটার দুধ কিন্তু আজকে জমা থাকতেছে ওর ওলানে, এবং ওই জায়গায় এরকম ভাবে দুধগুলো জমা থাকার কারণে আস্তে আস্তে ম্যাস্টাইটিস ফর্ম করে যায়। তো আজকে আমি চেষ্টা করলাম আপনাদের মাঝখানে গাভীর দুধ কিভাবে বৃদ্ধি করা যায় একদম ওভারঅল একটা আলোচনা করে দিতে। এই বিষয়গুলোকে যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে শিওর থাকেন যে আলটিমেটলি গাভীর দুধ বৃদ্ধি পাবে। আর তারপরেও যদি বৃদ্ধি না পায় তাহলে হচ্ছে ওইটা জাতে সমস্যা হয়েছে বা পরিবেশটাকে আপনি সেভাবে ঠিক রাখতে পারতেছেন না, তাহলে আর ওই গাভীর দুধ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেরকম নাই। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা আপনাদের সমস্যা আমাকে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে জানাতে পারেন বা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।